এই বৈষম্য কি সেই বৈষম্য যেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ঢাবি সমন্বয়ক এক একজন এমপি মন্ত্রী হয়ে গেল, এদিকে রাবি সমন্বয়কদের অবস্থান। তো তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা আছেন এদের মধ্যে আমরা যে টেন্ডেন্সিটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ক্ষমতাকে নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখার একটা প্রবণতা। ভাই, আপনি তো একজন জুলাইয়ের ফেস এবং রাকসুতে আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেল থেকে আপনি রাকসু ইলেকশনটা করেছেন, তার পরবর্তীতেও কেন আপনার জিএস পদটা হারাতে হলো? রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কিভাবে মূল্যায়ন করছে এদিকে যদি তাকাই তাহলে আমরা আসলে একটু হতাশ হব। ছাত্র দল কিংবা ছাত্র শিবির থেকে আর কি লিগ বের হচ্ছে। ভাই, তাহলে এটা কি গুপ্ত রাজনীতি? ভাই, রাকসু কিংবা রাকসুতে বিজয়ী প্যানেল কতটুকু সফল বলে আপনি মনে করেন? ভাই, শাপলা ও শাহবাগ কি ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটি আছে সেইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নেতা আছে তাদের মূল্যায়ন ওভাবে আমাদের চোখে পড়ে না। শোনা যায় সমন্বয়কদের এত টাকা, তাহলে আপনার টাকা কোথায়? রাকসু যে সালাউদ্দিন আম্মার ফুটেজখোর এবং বেদব কারণ কালচারাল থিসিস্ট শেখ হাসিনা, আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মেঘমল্লার বসু, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্পিক উইথ রেবেল প্রোডাকশন পডকাস্ট জুলাই সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ফাহিম রেজা, সম্মানিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সাবেক জিএস পদপ্রার্থী রাকসু ইলেকশন 2025। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি তো জুলাইয়ের একজন সাবেক সমন্বয়ক ছিলেন এবং প্রথম সারির সমন্বয়কদের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক ছিলেন আপনি। তো ভাইয়া, এখন কি নিয়ে আপনার ব্যস্ততা? রাজনীতি নিয়ে নাকি ক্যারিয়ার নিয়ে? রাজনীতিটা করছি, বিশেষ করে সাংগঠনিক যে রাজনীতি সেটা, এবং সেই সাথে পড়াশোনাটাও করছি। আমার থিসিসের যে কাজ এগুলোও করছি, সাথে ক্যাম্পাসের যে রাজনীতি সেটা এবং সাংগঠনিক যে রাজনীতি সেটা কন্টিনিউ করছি। আচ্ছা, সাংগঠনিক যে ব্যাপারটা বললেন, আপনার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে, সেটা কি খোলাসা করা সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমি খুব সম্প্রতি এবছরেই ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হয়েছি এবং সাংগঠনিকভাবে ইসলামী ছাত্র শিবিরের সাথে আমার রাজনীতির যে যাত্রা এটা এই বছরই শুরু হয়েছে। আমরা আরো একজনকে দেখলাম, মেহেদী সজীব ভাইকে, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটিতে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করলেন। এখানে আসলে বেশ কিছু বিষয় কাজ করেছে। আমরা জুলাই মুভমেন্ট এবং জুলাই মুভমেন্ট পরবর্তী সময়ে যেভাবে শিবিরের সাথে এঙ্গেজড ছিলাম, তো শিবিরের সাথে আসলে আমাদের একটা বোঝাপড়া তৈরি হয়েছে। তো সে জায়গা থেকে শিবিরের সাথে একটা বোঝাপড়া তৈরি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেকে শিবিরের সাথে যুক্ত হচ্ছেন। আবার আমাদের যে রাজনীতি, বাঙালি মুসলমানের রাজনীতি এবং আমাদের ভূখণ্ডের যে রাজনীতি, এই রাজনীতির যে ছায়া এটা আমরা আসলে ছাত্র শিবিরের কাছেই পাচ্ছি। এটা এছাড়াও শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি বা আদর্শ ভিত্তিক যে রাজনীতি এটা আমরা ছাত্র শিবিরের কাছেই পাচ্ছি, যার কারণে আমার মনে হচ্ছে যে হয়তোবা জুলাইয়ের সম্মুখ সারিতে যারা ছিলেন এবং যাদের সাথে শিবিরের দীর্ঘ সময় একটা বোঝাপড়া তৈরি হয়েছে তারা শিবিরের রাজনীতির দিকে ঝুঁকছেন। আপনি তো আপনার ব্যাপারটা খোলাসা করলেন, আপনার পরিচয়, আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেটা, সেই ব্যাপারটা আপনি খোলাসা করলেন, কিন্তু মেহেদী সজীব ভাইয়ের ব্যাপারটা যদি আমরা দেখি, উনি কি হুট করেই আর কি কমিটিতে আসলেন, হুট করেই আর কি মিডিয়া উপচার সম্পাদক পদটা পেয়ে গেলেন? সেটা তো আসলে সম্ভব না। একটা ছাত্র রাজনৈতিক দলে যুক্ত হয়েই, বিশেষ করে শিবিরের মতো একটা রাজনৈতিক দল, যেটাকে আমরা বলি যে ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনৈতিক দল, যাদের নেতা কর্মীদের বিভিন্ন স্তরে তারা বিন্যস্ত, তো সেখানে আসলে হুট করেই তো এসে একটা এত বড় একটা জায়গায় পদ পাওয়া আসলেই সম্ভব না। তো আমরা এই ধরনের একটা মেসেজ কিন্তু আসলে রাকসু নির্বাচনের সময় পাচ্ছিলাম, হঠাৎ ওনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া। ঠিক সেভাবে তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে তিনি প্রচার ও মিডিয়া সম্পাদক পদে এই নতুন যে কমিটি, নতুন সেশনের কমিটি, সেখানে পদে আসন পেয়েছেন। তো সেই জায়গা থেকে হয়তোবা উনি আগে থেকেই কোনোভাবে ছাত্র শিবিরের সাথে কানেক্টেড ছিলেন, এই সম্ভাবনাটাই বেশি। ভাই, তাহলে এটা কি গুপ্ত রাজনীতি? না, গুপ্ত রাজনীতির ব্যাপারটা যেটা, সেটা আসলে অন্য কোনো একটা রাজনৈতিক দলে পদ নিয়ে সেই রাজনীতিটা করা কিংবা অন্য কোনো একটা রাজনীতির আশ্রয়ে থাকা। তো তিনি যেটা করেছেন, তিনি আসলে জুলাইয়ের পরবর্তী সময়েও তার যে পরিচয় সাবেক সমন্বয়ক এবং স্বতন্ত্র রাজনীতি যেটা, তিনি সেই রাজনীতিটাই করে গেছেন। এবং আমার মনে হয় ওনার হঠাৎ রাকসু নির্বাচনে নিষ্ক্রিয়তা, উনি হয়তোবা শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাননি। কারণ শিক্ষার্থীরা যদি ওনাকে ভোট দিত তাহলে একজন স্বতন্ত্র যার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই এটা জেনেই ভোট দিত, সেটা শিক্ষার্থীদের সাথে ওয়ান টাইপ অফ বিশ্বাসঘাতকতা হতো। তো উনি হয়তোবা শিক্ষার্থীদের
সাথে বিশ্বাসঘাতকতা করতে চাননি বা মিথ্যা পরিচয়ে শিক্ষার্থীদের ভোটটা নিতে চাননি, এজন্যই নিষ্ক্রিয় হয়েছিলেন। তো আমি আসলে এটাকে সরাসরি গুপ্ত রাজনীতি বলতে চাচ্ছি না। এই গুপ্ত সুপ্ত এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আরো আলাপ রয়েছে। তো আপনার কথা থেকে একটা জিনিস আমি নোট করলাম, আপনি বললেন বাঙালি মুসলমানের রাজনীতি, মানে সেটা দেখে আপনি ইন্সপায়ার হয়ে আর কি শিবিরের রাজনীতিতে গেছেন। তো আপনার কি আপনার মতামত কি? বাংলাদেশে তো অন্যান্য অনেক ধর্মাবলী রয়েছে, যেমন ধরেন সনাতনী ধর্মাবলী, খ্রিস্টান ধর্মাবলী, তাদের কি কোনো নিজস্ব রাজনীতি রয়েছে? আপনার মতে কি ব্যাপারটা? দেখেন, প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র বাঙালি মুসলমানের রাজনীতি দেখেই যে আমি শিবিরে যুক্ত হয়েছি ব্যাপারটা এমন না। শিবিরে যুক্ত হওয়ার পছন্দনীয় যে কারণগুলো, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বাঙালি মুসলমানের যে রাজনীতি, এই রাজনীতি আমি শিবিরের মধ্যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এখন আমাকে বুঝতে হবে আসলে বাঙালি মুসলমানের রাজনীতিটা কি। দেখেন, বাঙালি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, একটা অংশ কিন্তু কলকাতায়, এবং আমাদের বাংলাদেশে যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা হচ্ছে বাংলাদেশি। তো আমরা উভয় শ্রেণীকেই বলছি বাঙালি, এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে কিন্তু কলকাতার যে সাহিত্য, এই কলকাতার সাহিত্য। আপনি যদি দেখেন যে কলকাতার সাহিত্য, রবীন্দ্রনাথের সাহিত্য, সেখানে কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ডের মুসলমান যারা, তারা অনুপস্থিত। এবং বাংলা সাহিত্যের যত বড় বড় লেখকই থাকুক না কেন, যারাই আছেন, সবার সাহিত্যে আমাদের এই ভূখণ্ডের যারা মুসলমান তারা অনুপস্থিত। যার কারণে পুরো বাংলা যে সাহিত্য, এই সাহিত্য থেকেই মুসলমানরা এত বড় একটা জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও কিন্তু তারা অনুপস্থিত। আপনি সাম্প্রতিক লক্ষ্য করবেন যে বাংলাদেশের এই যে রংপুর অঞ্চলে ইন্ডিয়া দখল নেয়ার কথা বলছে, গাইবান্ধায় একটা আগ্রাসন চালানোর চেষ্টা করা হচ্ছে। আর এইদিকে ভারতের যে আরএসএস মতবাদ, এইদিকে হচ্ছে তাদের যে অখণ্ডতা থিওরি, এই যে পুরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি অখণ্ড ভারত, এই যে থিওরি, তো এই সব কিছু মেলালে আপনি দেখবেন যে এই অঞ্চলের মুসলমান যারা, এই ভারত উপমহাদেশের মুসলমান যারা, বিশেষত আমরা বাংলাদেশের মুসলমান যারা, আমরা নিজেদের দাবি করছি স্বাধীন, কিন্তু আমরা কিন্তু পরাধীনতার মধ্য দিয়েই যাচ্ছি। আমাদের পররাষ্ট্রনীতিও পরাধীন, সাহিত্যে আমাদের স্থান নেই, আমাদের যে সীমানা, 3 দিক দিয়ে ভারত আমাদের ঘিরে আছে, আমাদের সীমান্ত হত্যাকাণ্ড, তো সব কিছু নিয়ে এখানে বাঙালি মুসলমান আমরা যারা আছে, আমাদের একটা স্বতন্ত্র রাজনীতি প্রয়োজন। সেই রাজনীতিটা শিবির করছে। আর আমাদের ভূখণ্ডে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরও রাজনীতি আছে। আপনি জানেন যে উগ্র ধর্মীয় রাজনীতিটা বাংলাদেশে ইসকন করছে দীর্ঘদিন থেকে। তো এই জায়গা থেকে আমাদের এই ভূখণ্ডের মুসলমানদের যে আজাদির রাজনীতি, এই রাজনীতিটাই শিবির করছে, এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে, এই ভূখণ্ডের মানুষদের এটা বোঝানোর চেষ্টা করছে। বাঙালি মুসলমানের রাজনীতি নিয়ে আমরা আরো একদিন আলাপ করতে পারবো নিশ্চয়ই। যেহেতু জুলাই সেশন চলছে, তবুও একটা প্রশ্ন উত্তর দিয়ে যান। এই যে বাঙালি মুসলমানের রাজনীতি করে গিয়েছেন বাংলায়, এইরকম কয়েকজন প্রাণপুরুষ বা আইকনিক ব্যক্তি যাদেরকে ইসলামী ছাত্র শিবির ফলো করে বা অনুসরণ করে, এরকম কয়েকজন ব্যক্তির নাম বলেন। দেখেন, ছাত্র শিবির কিন্তু পূর্ণাঙ্গভাবে বা অন্ধ আনুগত্য এটা কাউকেই করে না। এই যে জামাতে ইসলামের রাজনীতি বলি বা ছাত্র শিবিরের রাজনীতির প্রাণপুরুষ মাওলানা মওদুদী, ওনার যে রাজনীতি, এইটারও পূর্ণাঙ্গ অনুসরণ বা চোখ বন্ধ করে অনুসরণ ছাত্র শিবির করে না। বাঙালি মুসলমানের রাজনীতির এই ভূখণ্ডে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের আজাদির যে রাজনীতি, এটা ছাত্র শিবির করছে। আমি যদি বলি যে আল মাহমুদ থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবনে গোলাম সামাদ স্যার, তো তাদের জায়গা থেকে এই যে ভূখণ্ডের আজাদির রাজনীতির যতটুকু গ্রহণ করার, ছাত্র শিবির আসলে এগুলো গ্রহণ করছে। আচ্ছা ভাইয়া, অন্যান্য ছাত্র রাজনীতি দলের সাথে শিবিরের তফাৎটা কি? অন্যান্য যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে শিবিরের কিছু বেসিক জায়গায় আসলে তফাৎ আছে। যেমন শিবির আসলে কোনো মাদার পার্টির অন্ধ আনুগত্য করে না, অর্থাৎ শিবির একটা স্বতন্ত্র সংগঠন, এবং শিবির লেজুর বৃত্তি মুক্ত সংগঠন। অর্থাৎ মাদার কোনো পার্টি এসে ঠিক করে দেয় না যে শিবিরের সভাপতি কী হবে, সেক্রেটারি কী হবে, শিবির কোন প্রোগ্রামটা নিবে, শিবির কোন প্রোগ্রামটা নিবে না। এরপর হচ্ছে যে শিবিরের যে মূল রাজনীতির জায়গাটা, সেটা হচ্ছে যে কল্যাণমুখী রাজনীতি, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য রাজনীতি, যেটাকে আমরা বলছি যে ওয়েলফেয়ারমূলক রাজনীতি। এছাড়াও শিবিরের মধ্যে আরেকটি বড় ব্যাপার যেটা, সেটা মানে সংগঠনকে মজবুত করে, সেটা হচ্ছে যে নিজের জনশক্তি, অর্থাৎ নিজের ম্যান পাওয়ার যারা শিবির করে সাংগঠনিকভাবে, তাদের টেক কেয়ারের একটা ব্যবস্থা আছে। তো এই জায়গাগুলো আসলে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে ছাত্র শিবিরকে পার্থক্য করে। জুলাই পরবর্তী সময়ে আমরা দেখলাম
ছাত্র দল কিংবা ছাত্র শিবির থেকে আর কি লীগ বের হচ্ছে, মানে আগে যারা ছাত্র লীগ করতো তারা আর কি এখন বর্তমানে ছাত্র দল কিংবা ছাত্র শিবির করছে, এই ব্যাপারটা আর কি কেমন ভাবে দেখছেন? দেখেন, লীগ আসলে যে ফরম্যাটেই থাকুক না কেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, লীগ সন্ত্রাসী। লীগের ব্যাপারে কোনো ধরনের মার্সি নাই, লীগের ব্যাপারে কোনো ধরনের আপোষ নাই। আমিও ব্যক্তিগতভাবে এটি লক্ষ্য করেছি যে ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে বিভিন্নভাবে বাংলাদেশে রাজনীতিতে স্পেস করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো একদম কমিটিতে পদ ছিল এরকম কাউকে আসলে ছাত্র শিবিরে পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত আমি জানি না। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমরা যখন প্রথম বর্ষে আসি 2022 সাল, 21 সাল বা এর 24-এর আগ পর্যন্ত, সে সময় ছাত্রলীগের একটা কড়া আধিপত্য ছিল ক্যাম্পাসে, এবং ক্যাম্পাসে অন্যান্য যে ছাত্র রাজনৈতিক দল তাদের কাজ করার সুষ্ঠু পরিবেশ ছিল না। বা এক কথায় বলতে গেলে যে জোর করে শিক্ষার্থীদের, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জোর করে তাদের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, জেলা সমিতি থেকে, হল থেকে এক প্রকার নির্যাতন করে বাধ্য করে প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো। তো সেই প্রোগ্রামগুলোর ছবি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া দিয়ে বলা হচ্ছে যে ছাত্র লীগ করতো আগে, এখন ছাত্র শিবির করছে। তো এই জায়গাটা আমি শিবিরের মধ্যে দেখেছি। তবে পদধারী ছাত্রলীগ, সেটা আমার ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় বলি, তারা ছাত্র দল করছে, এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। ভাই, আপনি যেহেতু রাজনীতি করছেন, তো বাংলাদেশে তো ছাত্র রাজনীতি রয়েছে, এবং একটা শিক্ষার্থীর জন্য ছাত্র রাজনীতি করাটা বাংলাদেশে কতটা ইম্প্যাক্টফুল? ট্রুলি বলতে গেলে বাংলাদেশে আসলে যে ধরনের ছাত্র রাজনীতি প্রচলিত আছে বা ক্যাম্পাসগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি চলে আসছে, হল দখলের রাজনীতি, সিট বাণিজ্যের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, একাডেমিক আওয়ারে মিটিং মিছিলের রাজনীতি, নেতার পেছনে দৌড়ানো, সামনে দৌড়ানো, নেতার প্রোটোকলে যাওয়া, তো বাংলাদেশে আসলে যে ফরম্যাটে ছাত্র রাজনীতি চলতেছে, আমি মনে করি যে এখানে ছাত্রদেরকে একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং শিক্ষার্থীদের যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। তো এখানে আসলে আমাদের দেশে যে প্রচলিত ছাত্র রাজনীতি, এটার যে ফরম্যাট, এটাতে চেঞ্জ আসতে পারতো। ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণমুখী হতে পারতো, ছাত্র রাজনীতি হতে পারতো শিক্ষার্থীদের যে প্রতিভা, এই প্রতিভাগুলো বিকশিত করার একটা প্ল্যাটফর্ম হতে পারতো, শিক্ষার্থীদের যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটিকে এনহ্যান্স করার একটা প্ল্যাটফর্ম হতে পারতো। কিন্তু সেগুলো না হয়ে জাস্ট শিক্ষার্থীদের ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার একটা কারখানা, বিশ্ববিদ্যালয়গুলো হল দখল থাকলে, বিশ্ববিদ্যালয়গুলো দখলে থাকলে মিটিং মিছিলে লোকবল সাপ্লাই দেওয়ার একটা কারখানা হিসেবে গড়ে তোলা হয়েছে। এবং বাংলাদেশে যারা রাজনীতির নীতি নির্ধারক এবং যারা রাজনীতিটাকে পরিচালনা করেন, আসলে তারা ইচ্ছাকৃতভাবেই এই যে শিক্ষার্থীদের সংকটগুলো, এই সংকটগুলোকে জিইয়ে রেখে ছাত্রদেরকে একটা তাদের পলিটিক্যাল টুল হিসেবে জাস্ট ব্যবহার করছে। ভাই, বর্তমানে জাতীয় রাজনীতির হাল হকিকত কি, কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আমি মনে করছি বাংলাদেশ চরম সংকটময় একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জুলাই পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি। আমরা বলছি যে এটা সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের দুটি অংশ ছিল, একটা হচ্ছে জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ সদস্য নির্বাচন, আর একটা হচ্ছে জুলাই সনদ বা গণভোট যেটি। তো সংসদ সদস্য যারা রয়েছেন তারা আসলে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু যে গণভোট এবং জনগণের যে গণরায় ছিল, নির্বাচিত 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করা বিএনপি জনগণের এই রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সুতরাং বাংলাদেশে একটি জাতীয় সংকট বিদ্যমান। আমরা যারা শিক্ষার্থী রয়েছি, যা বাংলাদেশের আপামর জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনটাকে সংগঠিত করেছিল, সেই আকাঙ্ক্ষাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। এবং সে সময় একটা কথা ছিল যে নির্বাচন হয়ে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে, দেশের যা কিছু খারাপ সব কিছুই ঘটছে একটা নির্বাচন না হওয়ার কারণে। কিন্তু আমরা দেখছি যে নির্বাচন হয়ে যাওয়ার পর দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা ইন্টারিমের চেয়েও ভয়াবহ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে। গত 2 দিন আগেও আমরা একটা ঘটনা লক্ষ্য করলাম। তো সব মিলিয়ে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা খুবই নাজুক। এছাড়াও আমি যদি বলি যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা ময়দানে পরিণত হয়েছে। বিশ্বের যে পরাশক্তিগুলো আছে, যেমন যুক্তরাষ্ট্র, এদিকে চীন, এবং আমাদের যারা প্রতিবেশী ভারত, যাদের কাছে আমাদের আজাদির প্রশ্ন, তো 3 দিক থেকে বাংলাদেশ একটি সংকটে পড়তে যাচ্ছে।
সাম্প্রতিক যে ধর্মীয় উস্কানি দেয়া ভারত সেটা শুরু করেছে, এবং আমাদের যে ভূখণ্ডের সার্বভৌমত্ব সেটি নিয়েও ভারতের নির্বাচিত বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে তারা কথা শুরু করেছে। এদিকে করিডোর নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আমরা দেখেছি যে ইন্টারিম সরকারেরও একটা বোঝাপড়া বা টানাপোড়েনের একটা জায়গা ছিল। সম্প্রতি আমাদের যে উত্তরবঙ্গের তিস্তা, সেই তিস্তা চুক্তি নিয়েও চীনের সাথে কেন জানি দেওয়া হচ্ছে না, দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে না। তো এই যে আন্তর্জাতিক রাজনীতির একটা ক্ষেত্রে পরিণত হওয়া, আমরা সেটাও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ একটা চরম সংকটময় মুহূর্ত পার করছে। ভাই আরো একটা ব্যাপার, জাতীয় রাজনীতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি তার গুরুত্বটা কি? দেখেন, গুরুত্ব তো অনেক, কিন্তু এখানে কিছু কিন্তু রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি বিশ্ববিদ্যালয়। এরপরেও আমরা ছাত্র রাজনৈতিক দলগুলো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কিভাবে মূল্যায়ন করছে এদিকে যদি তাকাই, তাহলে আমরা আসলে একটু হতাশ হব। আমি যদি বলি যে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সে সময় যেভাবে সংগঠন চালিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নেতা তারা সেখানে মূল্যায়িত হয়নি। আমরা যদি এখন লক্ষ্য করি, ছাত্র দলের দিকে যদি তাকাই, ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটি আছে সেইখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নেতা আছে তাদের মূল্যায়ন ওভাবে আমাদের চোখে পড়ে না। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক যারা সভাপতি বা সেক্রেটারি তাদের কিছুটা মূল্যায়ন হওয়ার আমরা নজির এর আগে দেখেছি, কিন্তু ব্যাপারটা আসলে অতটাও সিগনিফিক্যান্ট এখন সে পর্যায়ে নেই। এছাড়াও যে অন্যান্য সংগঠন যেগুলো রয়েছে, বাম সংগঠন যেগুলো রয়েছে বা মধ্যমপন্থী যে সংগঠনগুলো রয়েছে, সেখান থেকেও আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যারা তাদেরকে মূল্যায়ন করার যে নজির, এটা আমরা আসলে দেখি না। এটার একটা কারণ হতে পারে দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকর ছিল এবং মিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পটেনশিয়াল, একটা কাজ করার দক্ষতা, এগুলো আসলে আমরা ফুটিয়ে তুলতে পারি না, বা মিডিয়া ফোকাস আসলে আমাদের দিকে কতটুকু দেওয়া হয়। এই সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ছাত্র নেতাদের পটেনশিয়াল থাকা সত্ত্বেও, অনেক বেশি পটেনশিয়াল থাকা সত্ত্বেও জাতীয় পর্যায়ে মূল্যায়ন হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে আমাকে হতাশ করে। এই বৈষম্য কি সেই বৈষম্য যেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ঢাবি সমন্বয়ক এক একজন এমপি মন্ত্রী হয়ে গেল? এদিকে রাবি সমন্বয়কদের অবস্থান কি? আমরা বলতে পারি, আমরা আসলে যখন জুলাই আন্দোলনটা করেছিলাম সে সময় পুরো ইনস্ট্রাকশন বা আন্দোলন কিভাবে হবে সেটা যে পুরোপুরি আমরা যাদেরকে কেন্দ্রীয় সমন্বয়ক বলছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলছি তারা যে আমাদেরকে বলে দিত, ব্যাপারটা এমন না। আমাদের রাজশাহীর অবস্থার, ময়দানের পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে কিন্তু আমাদের পলিসিটা তৈরি করতে হতো। সে জায়গা থেকে আন্দোলনের পরে আমরা যখন কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, তো তাদের যে রেসপন্সটা ছিল, এই রেসপন্সটা আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। এবং দীর্ঘদিন পর পর্যন্তও আমরা অনেকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট তাদের দিক থেকে যে এগিয়ে আসার ব্যাপারটা বা রেসপন্স করার ব্যাপারটা, এটা আসলে আমরা পাইনি। তো তাদের মধ্যে আমরা যে টেন্ডেন্সিটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ক্ষমতাকে নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখার একটা প্রবণতা। আমরা যদি দেখি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা আছেন তাদের মধ্যেও একটা গ্রুপিং আমরা লক্ষ্য করেছি। যেমন এদের মধ্যে যারা ছাত্র শক্তি করতেন, তো তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ সিন্ডিকেট মেইনটেইন করার যে প্রবণতা, আমরা কিন্তু এটাও দেখতে পেয়েছি। তো সে জায়গা থেকে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি, বা আমাদের আবু সাইদ ভাই যেখান থেকে শহীদ হয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথাও যদি আমরা বলি, তো এবং আরও মহানগর অনেক সমন্বয়ক ছিলেন যারা আন্দোলন পরিচালনা করেছেন, জেলা পর্যায়ের অনেক সমন্বয়ক ছিলেন যারা আসলে আন্দোলন পরিচালনা করেছেন, তাদেরও মূল্যায়নটা কিন্তু আমরা দেখতে পাই না। মানে যারা শুধুমাত্র মিডিয়ায় অনেক বেশি ফোকাস হয়েছেন, যেমন আমি যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তালাত রাফি, এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার, এরা ব্যতীত যারা পাবলিক ফেস হয়ে উঠতে পেরেছেন মিডিয়া ফোকাস পেয়ে, তারা ব্যতীত কাউকেই তাদের যে প্রাপ্ত মর্যাদা, এই মর্যাদাটুকু দেওয়া হয়নি। এবং তাদের যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা এবং কেন্দ্রীভূত করে রাখা, নিজেদের মধ্যেই রাখা, এই প্রবণতার কারণে 24 পরবর্তী সময় বাংলাদেশের যে পুনর্গঠন, এই পুনর্গঠন প্রক্রিয়াটা অনেক বেশি বাধাগ্রস্ত হয়েছে। ভাই জুলাইয়ের 5 জন শহীদের নাম বলুন উইথ এ ফিমেল ওয়ারিয়ার। জুলাই শহীদদের নাম বলতে গেলেই আসলে যার কথা শুরুতেই আমাদের স্মরণে আসে শহীদ আবু সাইদ ভাই।
এরপর আমরা যদি বলি আমাদের রাজশাহীর শহীদ আলী রায়হান ভাই, এরপর শহীদ সাকিব আঞ্জম ভাই, মুগ্ধ ভাই, ওয়াসিম ভাই, আসলে কার কথা বলবো কার কথা না বলবো। আমি আসলে, আপনি যেহেতু বললেন যে একজন ফিমেল Warrior। শহীদের নাম বলতে, আমি আসলে এখানে রিয়া গোপের নামটা নিতে চাই, ফিমেল উইথ চাইল্ড। এই যে শিশু যারা ছাদে খেলা করছিলেন, গ্রিল ধরে দাঁড়িয়ে দেখছিলেন কি হচ্ছে, তাদেরকে হেলিকপ্টার থেকে গুলি এসে তাদের শহীদ হওয়া, এগুলো আসলে আমাদেরকে এখনও করে, সে সময় আরও অনেক বেশি বেশি স্পর্শ করেছিল। তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যাতে তাদেরকে শহীদের মর্যাদাটাই দান করেন। জুলাইতে সমন্বয়ক হলেন কিভাবে? আমার আসলে সমন্বয়ক হওয়ার গল্পটা ভিন্ন, কারণ তুমি জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3টা সমন্বয়ক কমিটি গঠন হয়েছিল। তো সেই সময় আমার 3য় বর্ষ ফাইনাল পরীক্ষা চলছিল। তো প্রথম যে সমন্বয়ক কমিটি গঠন হয়েছিল, সেখানে আমি তৎকালীন যে একটি ক্লাব স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন, সেটার সাধারণ সম্পাদক ছিলাম। তো আমার ক্লাবের প্রেসিডেন্ট মেহেদি সজীব ভাই সেটার সাথে যুক্ত ছিলেন, এবং আমার ক্লাবের আরও যারা মেম্বার 11 জনের মধ্যে আরও অনেকেই ছিলেন। তো সেই জায়গা থেকে আমি সরাসরি সে সময় যুক্ত ছিলাম না, কিন্তু একটা সময় গিয়ে আমরা যখন দেখলাম যে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা আদতে শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন এবং গাদ্দারি করছেন। অর্থাৎ তারা ছাত্রলীগের সাথে সমন্বয় করে, ছাত্রলীগের পারমিশন নিয়ে, ছাত্রলীগের শিডিউল নিয়ে প্রোগ্রাম থ্রো করছে কেন্দ্রের সাথে। অর্থাৎ সারা বাংলাদেশে একরকম প্রোগ্রাম থ্রো হয়, রাজশাহীতে ভিন্ন রকম প্রোগ্রাম থ্রো হয়। তুমি জানো যে আমাদের এখানে যখন আমরা রেল লাইন ব্লকেট করলাম ওভারব্রিজের নিচে, তখন উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল রেলওয়ের যে পরিচালক ছিলেন, তার সাথে কথা বলে এটা জেনে নিয়ে যে কোন সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে, সেই সময়ের মধ্যে আন্দোলন রেখে বাকি সময়টা উঠে আসা। অর্থাৎ এই ছাত্রলীগের প্রেসক্রিপশনে একটা সময় কিন্তু একজন আমানুল্লাহ, তিনি কিন্তু মাইকে বলে ফেলেছিলেন যে যদি আপনারা আমাদের কথা না শুনেন, অর্থাৎ এখান থেকে উঠে চলে না যান, তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারা সমস্যা করবে। অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু ইনডিরেক্ট তিনি থ্রেট দিচ্ছিলেন। তো এ সকল দেখার পর আসলে আমরা সিদ্ধান্ত নিই সাংগঠনিকভাবে, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন আমরা যারা ছিলাম, যে এই সমন্বয় কমিটিতে আমরা আসলে কন্টিনিউ করতে পারবো না, কারণ তারা শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এবং সেখান থেকে মেহেদি সজীব ভাই পদত্যাগ করেন, এবং শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এই কমিটির উপর অনাস্থা পেশ করে। তো এই যে কমিটি এখানে বিলুপ্ত করা হলো, এরপরে যে নতুন কমিটি আমরা জানি 2য় দফায় কমিটি আসলো, সেখান থেকে আসলে সমন্বয়ক হিসেবে বা সামনের সারিতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমার এখান থেকে শুরু। এখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন, তাদেরকে নিয়ে আমরা ক্যাফেটেরিয়ায় বসি। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 3টি সাংবাদিক সমিতি রয়েছে, প্রেস ক্লাব, রাবিশা, শুরুরু, তাদের যে সভাপতি সেক্রেটারি যারা ছিলেন তৎকালীন, তাদের সহ আমরা আমাদের ক্যাফেটেরিয়াতে বসি, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে যাদের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে, তারা যেহেতু এর আগে আমাদেরকে একবার বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, সুতরাং আমরা এই ক্যাম্পাসে যারা সিভিল সোসাইটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, তারা মিলে আমরা আন্দোলন পরিচালনা করব। তো এই ঘটনার মধ্য দিয়েই আসলে আমার সমন্বয়ক হিসেবে জুলাই আন্দোলনে যাত্রা শুরু। ভাই 2 মিনিটের মধ্যে জুলাইয়ের কিছু স্মৃতি বর্ণনা করুন। আমাদের জুলাইয়ের যে স্মৃতি, আসলে এটা এত সংক্ষিপ্ত সময়ে বলা খুব কঠিন। এরপরেও আমরা 15 তারিখে যখন দেখলাম যে পুরো বাংলাদেশে একটা হত্যাযজ্ঞ চললো, আমাদের বোনদের গায়েও হাত দেওয়া হলো, আমরা 15 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নামতে পারিনি। তো সে রাতে আমরা পরিকল্পনা করি যে আগামীকাল আমরা যেভাবেই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু একটা করব। তো রাতের পরিকল্পনায় পরের দিন সবার সম্মিলিত প্রয়াসে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা ছাত্রলীগের হাত থেকে মুক্ত করি এবং ছাত্রলীগকে বিতাড়িত করি। এরপরে 29 তারিখের কথাটা না বললেই নয়, আমরা বাংলাদেশের সবার আগে রাজশাহীতে কারফিউ ভেঙে মিছিল করি। তো সেদিন সকালে আমরা যখন আসছিলাম 11টার সময়, তখন আমরা পুলিশের একটা সাজ অবস্থা দেখছিলাম। তো আমি আর মেহেদি সজীব ভাই একসাথেই ছিলাম। ভাই বেরোচ্ছে, তখন আমি ভাইকে বললাম যে ভাই, বাইরের যে অবস্থা খুব একটা ভালো ঠেকছে না, আপনি 2 রাকাত নামাজ পড়ে যান। তো তখন ভাই, আমরা অজু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। তো সেদিন আমাদের যে প্রস্তুতিটা ছিল, সেটা আসলে আমরা শহীদ হয়ে যাব, পুলিশ আমাদেরকে গুলি করবে, যে কোনো কিছু করবে, আমরা সেই প্রস্তুতিটা নিয়েই মাঠে নামছিলাম। এবং সেই দিন রাতের যে ঘটনা, এটা আসলে আরও অনেক বেশি হৃদয় বিদারক। আমরা কোনোভাবে কেন্দ্র থেকে খবর পেয়েছিলাম যে সামনের রাজনীতিটা একটু স্লো হবে।
তো আমরা শহরের বাইরে গিয়ে থাকি। তো সেদিন আমরা কোর্ট স্টেশনের ওইদিকে একটা বাসায় ছিলাম এবং রাতে আমরা যখন খেতে বের হই, আমি মেহেদী সজীব ভাই এবং রাশেদ রাজন ভাই আমরা একসাথে ছিলাম এবং খাওয়া শেষ করে আমরা হোটেল থেকে বের হয়েছি। ঠিক সেই মুহূর্তে ডিবির দুটা গাড়ি এসে ভাইকে দুদিক থেকে ধরে একটা গাড়িতে তুলে একটা গাড়ি চলে গেল, আর একটা গাড়ি বেশ প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করছিল। আমরা পেছন থেকে দৌড় দিয়ে একটা দোকানে আশ্রয় নিই, যে দোকানে সিসি ক্যামেরা ছিল। আমি ভাবছিলাম যে আমাদেরকে তুলে নিলেও যাতে একটা ট্রেস থাকে যে এদেরকে এখান থেকে অজ্ঞাত পরিচয় তুলে নিয়ে গেছে। তো সেই রাতটা আসলে আমি কোনোদিনও ভুলবো না, কারণ আমাদের কাছে ফোন ছিল না, কিছুই ছিল না, আমরা কই যাব না যাব কোনো কিছুই ঠিক ছিল না। সেদিন আমরা পুরো শহর রিকশায় ঘুরে আমাদের একজন শিক্ষক ওনার বাসায় আশ্রয় নিই, ওনার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আমরা 3 দিন থাকি, সেখানে অসুস্থ হয়ে যাই। এরপরে আসলে 7 তলা বিল্ডিং, ছাদে কোনো ধরনের পানি নেই, খাবার নেই, একটা কঠিন মুহূর্ত আমরা আসলে সে সময় পার করেছি। ভাই শাপলা ও শাহবাগ কি? আমি যদি খুব সংক্ষেপে বলি, শাহবাগ হইল জুলুম এবং শাপলা হলো ইনসাফ। বাংলাদেশে মব কালচারের যে শুরুটা হয়েছিল সেটা হয়েছিল শাহবাগ থেকে, এবং সেখানে বলা হয়েছিল যে আমরা বিচার চাই না, আমরা ফাঁসি চাই। অর্থাৎ বিচারের রায়টা কি হবে এটা বিচারক নির্ধারণ করার আগেই আপনি বলে দিচ্ছেন যে তার ফাঁসিই দিতে হবে। তো এইটা একটা মব ছিল বাংলাদেশের ইতিহাসে, এবং বাংলাদেশের টপ 2টি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে একটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ঝোলানো হয়েছিল, এবং এই শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষদেরকে মানুষে পরিণত করা হয়েছিল। কাউকে শিবির, জামাত বা ইসলামপন্থী যারাই ছিল তাদের যে মৌলিক মানবাধিকার রাষ্ট্র এটাকে অস্বীকার করেছিল। তো এই যে জুলুম, এই জুলুম থেকে উত্তরণের পথ ছিল শাপলা, এবং এই যে মানুষ থেকে মানুষ হওয়ার প্রক্রিয়ায় পা দেওয়ার যে ধাপ, যে শুরু, এইটা ছিল আসলে শাপলা। ভাই আপনি তো একজন জুলাইয়ের ফেস, এবং রাকসুতে আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেল থেকে আপনি রাকসু ইলেকশনটা করেছেন, তার পরবর্তীতেও কেন আপনার জিএস পদটা হারাতে হলো? দেখেন, যিনি জিএস নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু জুলাই ফেস, সুতরাং এখানে জুলাই জয়লাভ করেছে। আমাদের শিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলের পলিসি আরেকটু বেটার হতে পারত, তাহলে ফলাফল আরেকটু ভালো হতে পারত। এছাড়াও নির্বাচনের মধ্যবর্তী কিছু ইভেন্ট ঘটে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে 2-3 বার ডেট পেছানো হয়েছে। এর মধ্যবর্তী একটা সময়ে আমাদের সে সময়ের প্রভিসি প্রশাসন যিনি ছিলেন তার গায়ে হাত তোলার মতো একটা ঘটনা ঘটে গেছে। তো সব কিছুর মিলিয়ে শিক্ষার্থীদের একটি সিম্প্যাথি ছিল। আমি মনে করছি যে যেই জিতুক, জুলাইয়ের ফেস যিনি জিতেছেন তিনিও জুলাইয়ের ফেস, আমিও জুলাইয়ের ফেস, তো সব মিলিয়ে এখানে জুলাই জিতে গেছে। জি ভাই, কত ভোটের ব্যবধান ছিল? অলমোস্ট 5000। ভাই রাকসু কিংবা রাকসুতে বিজয়ী প্যানেল কতটুকু সফল বলে আপনি মনে করেন? দীর্ঘদিন পর আসলে রাকসু নির্বাচন হয়েছে, প্রায় 35 বছর পর রাকসু নির্বাচন হয়েছে। তো শিক্ষার্থীদের আসলে আকাঙ্ক্ষা ছিল, শিক্ষার্থীদের অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল। সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবিরের যে প্যানেলটি ছিল, এই প্যানেলের প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল। তো যতটুকু আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আসলে এই প্যানেল শিক্ষার্থীদের যে কথাগুলো দিয়েছে তার তুলনায় আমি মনে করছি যে খুবই কম সংখ্যক আকাঙ্ক্ষা বা তাদের যে ইশতেহার সেগুলো পূরণ হয়েছে। তো এর মধ্যে কিছু জটিলতাও আছে। আমি যদি বলি যে আসলে যে কোনো দিনও মিষ্টি খায়নি, আমি যদি তাকে বলি যে চিনি খেতে মিষ্টি লাগে, তো সে কিন্তু আসলে সেটা ফিল করতে পারবে না। তো যেহেতু অনেক দিন পর রাকসু নির্বাচনটা হয়েছে, তাদেরও বোঝাপড়ার জায়গায় হয়তো কিছু কমতি ছিল, সেই জায়গা থেকেও তারা সেই জায়গাটাও কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ভাই সংখ্যাগরিষ্ঠ আসনই দেখলাম আমরা যে শিবির পেয়েছে, শিবির সমর্থিত প্যানেল পেয়েছে, তারপরেও কেন এত জটিলতা? এখানে কিছু বিষয় আছে যেগুলো প্রশাসনিক জটিলতা, এবং কিছু বিষয় আছে রাকসুর অভ্যন্তরীণ কিছু গোজামিল এবং তাদের বোঝাপড়ার জায়গায় কমতি থাকা। আমি যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান একটা সমস্যা হচ্ছে ইন্টারনেট সমস্যা। তো সেটার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 4 কোটি টাকার মতো বাজেট পেয়েছে, কিন্তু সেই প্রজেক্টটা ইউজিসি থেকে আসতে এবং সেটা টেন্ডার হতে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে 6 মাস, 7 মাস, এমনকি 1 বছরও লেগে যেতে পারে। এই যে সরকারি প্রজেক্টের যে দীর্ঘসূত্রিতা, এর কারণে এটা হতে পারে। শিক্ষার্থীরা তো আসলে ফল চায় একদম সরাসরি, একদম খুব কম সময়ের মধ্যেই তারা আসলে ফলাফলটা চায়, কিন্তু এই যে সরকারি বিভিন্ন জটিলতা, এটা থাকার কারণেও কিন্তু আসলে
শিক্ষার্থীরা সুফলটা ভোগ করছে না। আবার আমি যদি বলি অভ্যন্তরীণ কিছু সমস্যা, সেটা হচ্ছে যে রেজুলেশন, সিদ্ধান্তের রেজুলেশন দিয়েই কিন্তু সম্পাদকরা কাজ করেন। আমি যেটি জানি যে অনেক সম্পাদক 2 মাস পরে একটা রেজুলেশন পাইছে, 1 মাস পরে একটা রেজুলেশন পাইছে। তো এই যে রেজুলেশন করার জায়গাটা, এই দায়িত্বটা জিএসের, তো সেখানে একটা ঘাটতি থাকার কারণে সম্পাদকরা হয়তো তাদের কাজগুলো ভেরি ফাস্ট করতে পারছে না। ভাই, আপনি যদি জিএস হিসেবে নির্বাচিত হতেন তাহলে কি রাকসু কি অন্যরকম হতে পারতো? আমি আসলে সেই জায়গাটাই কথা বলতে পারবো না, কারণ শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করেছে, তারা যেটা মনে করেছে যে নির্বাচিত হয়ে আসলে তাদের জন্য কল্যাণ হবে, তারা আসলে তাকেই নির্বাচিত করেছে। তো আমার সে জায়গা থেকে কিছু ভিন্ন চিন্তা ছিল, যেটা আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো আসলে এডুকেশনাল ইনস্টিটিউট বলার থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট হিসেবেই আমি দেখি। তো আমার যে জায়গাটা চিন্তা ছিল যে এই রাজনীতির জায়গাটা, পলিটিক্যাল ইনস্টিটিউটটাকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করব, সেই জায়গা থেকে আমার কিছু চিন্তা ভাবনা ছিল। তো শিক্ষার্থীরা আসলে যেটাকে বেটার মনে করেছে, তারা সেখানেই ভোট দিয়েছে। এবং আমি আশা করব যে শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই 35 বছর পর হওয়া রাকসুর প্রতিনিধিদের নির্বাচিত করেছে, প্রতিনিধিরা তাদের এই আমানতটুকু রক্ষা করবে। ভাইয়ের কি ওয়ার্ল্ড কাপ দেখা হচ্ছে? এই পর্যন্ত একটা ম্যাচ দেখছি। ভাই কোন দল? স্পেসিফিক কোনো দল নাই, ছোটবেলায় আর্জেন্টিনা করতাম, আর এখন এই বিশ্বকাপ উন্মাদনার বিপক্ষে। ও, তার মানে যেহেতু ছোটবেলায় দেখতেন, সেক্ষেত্রে আমরা ধরে নিব আপনি আর্জেন্টিনা। হ্যাঁ, ছিলাম এক সময়। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের কি হাল? জায়গাটা আসলে খুব স্মুথলি চলছে না। আমি যদি বলি নাটক, সিনেমা, এগুলোতে একটা ইন্ডিয়ান যে কালচার, সেগুলো ঢুকে গেছে। এরপর আমি যদি বলি গানের জায়গাটা, এই জায়গাটাতেও ভেরিয়েশন আছে, কিন্তু আসলে 24 পরবর্তী সময়ে কিছু কিছু জায়গায় কাজ কমে গিয়েছে। শিল্পীদের আসলে পারিশ্রমিক না। আমরা জানি যে মুক্তিযুদ্ধ যে একটা ইন্ডাস্ট্রি ছিল, শিল্পীরা সেদিকে ঝুঁকেছিল, কারণ সেখানে পেমেন্ট ছিল, সেখানে কাজ ছিল। বাট এর পরবর্তীতে জুলাই যখন আসে, জুলাই নিয়ে ইনভেস্টমেন্ট নাই, কাজ নাই, শিল্পীরা খুব বেশি কাজ পাচ্ছেন না। ওটিটি প্ল্যাটফর্মগুলো ভালো চলছে, এর বাইরে সিনেমা যেগুলো, সিনেমা হলের যে সিনেমা, এগুলো হলে এখন মানুষজন যাচ্ছে, আগের তুলনায় একটু বেশি যাচ্ছে। বাট ওটিটি প্ল্যাটফর্মটা যেভাবে চলছে, মানুষ আকৃষ্ট হচ্ছে, সেভাবে হলে গিয়ে সিনেমাটা আমরা এখনো পর্যন্ত এই জায়গাটা দেখছি না। একটু ইন্টারাপ্ট করলাম। আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরেছেন, যে হচ্ছে এই অঙ্গনগুলোতে শিল্পীরা সবসময় আর কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক গল্পের দিকে ঝুঁকেছিলেন, কারণ সেখানে পেমেন্ট ছিল। ভাই, আমরা যদি আপনাকে জিজ্ঞেস করে থাকি যে মুক্তিযুদ্ধ নিয়ে 5টা সিনেমার নাম বলতে, তো অবশ্যই সেটা পারবেন, কিন্তু ভাই জুলাই নিয়ে একটা সিনেমার নাম জিজ্ঞেস করলে কি আপনি পারবেন সেটা? দেখেন, আমি যতদূর জানি যে হয়তোবা জুলাই নিয়ে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয়নি। মাঝে আমরা দেখেছি পত্রপত্রিকায় যে মোস্তফা ফারুকী ভাই, উনি 8টি সিনেমার জন্য ফান্ড রিলিজ করেছেন। তো এইটা এখন কোন অবস্থায় আছে আমরা কিন্তু এখনও জানি না। এই অর্থ বরাদ্দটা কারা পেয়েছেন, তাদের এই সিনেমার নির্মাণটা কত দূর, এই সিনেমাগুলো কখন আসবে, এগুলো কিন্তু আমরা জানি না। তো ছোট পরিসরে বান্না ভাই কিছু নাটক করেছেন, এই যে লাঞ্চ, নাস্তা, 2টি নাটক সম্ভবত উনি করেছেন। তো এর বাইরে কিন্তু জুলাই নিয়ে আমরা কোনো মুভি, পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা কোনো কিছুই দেখছি না, বা ওটিটি প্ল্যাটফর্মে কোনো নির্মাণ, কোনো কিছুই দেখছি না। কারণ এখানে পেমেন্ট নাই। শিল্পীরা এই জায়গায় কাজ করতে, পেমেন্ট না থাকলে স্বভাবতই তারা এই জায়গায় কাজ করতে কমফোর্ট ফিল করবেন না। তো এই যে ইন্টারিম আমলে 8টা সিনেমার বাজেট দেওয়া হলো, এই বাজেটটা এখন কোন অবস্থায় আছে, এটা নির্মাণ কত দূর, কি চলছে, এটা কিন্তু এখনো আমরা জানি না। ভাই, জুলাইকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গনের কি কি করা উচিত ছিল বলে আপনি মনে করেন? জুলাইকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেকটি সেক্টরে কাজ দরকার আছে। জুলাইকে নিয়ে গল্প থাকতে হবে, জুলাইকে নিয়ে কবিতা থাকতে হবে, জুলাইকে নিয়ে উপন্যাস থাকতে হবে, জুলাইকে নিয়ে গান থাকতে হবে, জুলাইকে নিয়ে নাটক থাকতে হবে, জুলাইকে নিয়ে সিনেমা থাকতে হবে। এবং আমরা যারা জুলাই আন্দোলন করেছি, আমরা সে সময় কি কাজ করেছি, আমাদের ওই সময় চেতনাটা কি ছিল, এগুলো নিয়ে আমাদেরও লেখা থাকতে হবে। সামগ্রিকভাবে যখন আমরা কাজ করব, তখন জুলাইটা যুগ যুগ বেঁচে থাকবে। ভাই, প্রিয় দেশীয় খেলা কোনটা? দেশীয় খেলা কানামাছি পছন্দ, ছোটবেলায় খেলতাম। আমরা আরেকটা খেলা খেলতাম, চোখ বেঁধে দিয়ে একজন এসে মাথায় এভাবে টোকা দিত, নাম বলতে হতো। এটা খুব পছন্দের খেলা ছিল। কোন জেলার সন্তান আপনি? আমি দিনাজপুরের সন্তান। আঞ্চলিক ভাষা এক লাইন শুনতে চাই। কোয়াবারুম্মা। ভাই, জুলাইতে প্রেরণা জুগিয়েছে এমন 2টি গানের নাম বলুন। আয় তারুণ্য আয়, মুক্তির মন্দির ও সোপানো তলে, শোনো মহাজন।
ভাই এবার আমরা র্যাপিড 5 মিনিটসে যাব। নিশ্চয়ই। 5 মিনিট আপনাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। মার্চ ফর জাস্টিস কততম জুলাইতে ছিল? 31শে জুলাই। একটি শূন্যস্থান পূরণ করুন। সোনু মহাজন। আমরা এখনো অনেকজন। প্রিয় একজন শিক্ষককে স্মরণ করুন। একজন শিক্ষককে স্মরণ করা খুবই টাফ। স্কুলে গোলজার স্যার, কলেজে মিজান স্যার, ক্যাম্পাসে এসে আরো অনেকজন। একজন বন্ধুকে স্মরণ করুন। একজন বন্ধুকেও স্মরণ করা খুবই টাফ। একজনের নাম বললে হয়তো অন্যরা মন খারাপ করে ফেলবে। শোনা যায় সমন্বয়কদের এত টাকা, তাহলে আপনার টাকা কোথায়? আমার টাকা ভবিষ্যতের জন্য জমানো আছে। মায়ের কোন শাসনটার কথা আপনার মনে পড়ছে? আম্মু কখনো মিথ্যা কথা বলতে দিত না। বাবাকে একটি সালাম দিয়ে দোয়া চাইতে পারেন। আসসালামু আলাইকুম। দোয়া হচ্ছে যে বাপের সবকিছু আদর সব পেয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছি, যাতে আব্বু দোয়া করে আর কি, যে ভবিষ্যতে জীবন বরকতময় হয়। আমিন। আমি আপনাকে কয়েকটি নাম বলবো, তাদেরকে এক লাইনে মূল্যায়িত করবেন বা পরামর্শ দিবেন। ডাকসু ভিপি সাদিক কায়েম ভাই। জুলাইয়ের ফেস, জুলাইয়ের ইমাম। আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উনি আসলে শিলং সালাউদ্দিন, এবং ওনার ফোকাস করা উচিত ওনার যে মন্ত্রণালয় সেটাতে। শেখ হাসিনা। খুনি, ফ্যাসিস্ট, হায়না। মেঘ মোল্লার বসু। বুদ্ধি আছে, অকাজে খরচ করে। রাকসু জি সালাউদ্দিন আম্মার। ফুটেজখোর এবং বেয়াদব। মেহের আফরেজ শাওন। শাওন কালচারাল ফ্যাসিস্ট। এক কথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। গ্রামের বিশ্ববিদ্যালয় আপডেট হওয়া উচিত। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। খুবই সাদা মনের মানুষ, রাজনীতি করতে হলে আরেকটু ফোকাসে আসতে হবে। সর্বশেষ ফাহিম রেজা। পড়াশোনাটা ভালো মতো করো। দর্শক, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার জুলাই সেশনে নতুন কোনো অতিথির সাথে। স্পিক উইথ রেবেল প্রোডাকশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।